25 বছর বয়সী রিকিদের একটি পুরনো বাড়ি দ্বারকানাথ শহরের পাশে একটি ছোট্ট গ্রাম মহেশপুরে ছিল। কিন্তু ছোট থেকেই রিকির বাবা রিকিকে ওই গ্রাম থেকে দূরে রেখেছিল। সে কখনোই চাইতো না রিকির পা ওই গ্রামে পড়ুক। কিন্তু রিকির জীবনে একবার তাদের গ্রামের পুরনো বাড়িটিকে খুব দেখার ইচ্ছা ছিল। একবার রিকি যখন তার ব্যবসার কাজে দ্বারকানাথ শহরে গিয়েছিল, তখন সে ভাবল একবার তাদের মহেশপুর গ্রামের পুরনো বাড়িটি থেকে ঘুরে আসবে। সে গুগল ম্যাপে সার্চ করল, কিন্তু মহেশপুর গ্রামের কোনো অস্তিত্ব পেল না। কিন্তু রিকি রাস্তার আশেপাশের লোকেদের থেকে জিজ্ঞেস করে করে মহেশপুর গ্রামে পৌঁছে যায়। তখন সন্ধ্যে 7:30 বেজেছিল, কিন্তু পুরো গ্রাম ফাঁকা ছিল। কোথাও কোনো লোকজনকে দেখতে পায় না। রিকি দেখে সব ঘরে একটার বদলে দুটো করে দরজা আছে, একটা বড় দরজা আর একটা ছোট দরজা, আর সব ঘরের ছোট দরজা খোলা আছে। রিকির এক চাচা ওই গ্রামে রিকিদের পুরনো বাড়িতে থাকতো। ও সোজা ওদের বাড়ির সামনে চলে গেল। বাড়িটির বড় দরজা বন্ধ ছিল। সে দরজায় নক করে, কিন্তু দরজা নক করার পরেও যখন কেউ বাইরে আসেনি, পাশে যে ছোট দরজাটি খোলা ছিল সেখান দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর ওই ছোট দরজাটি ভেতর থেকে বন্ধ করে দেয়। বাড়ির ভেতরে ঢুকে সে তার চাচার সাথে দেখা করে। সবাই তাকে দেখে খুব খুশি হয়েছিল। ওরা বাড়ির ভিতরের একটি ঘরে বসে গল্প করছিল। তখন হঠাৎ পুরো মহেশপুর গ্রাম জুড়ে ঘন্টা বাজার আওয়াজ শোনা যায়। রিকি তার চাচাকে জিজ্ঞেস করে, এই সময় এত জোরে ঘন্টা কেন বাজছে? মহেশপুরে কেন এখন থেকে এত ফাঁকা শুনশান হয়ে আছে? তখন তার চাচা তাকে বলে, মহেশপুর গ্রামে একটা ভূতের অভিশাপ আছে, আলবসের অভিশাপ। প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 7টায় এখানে আলবস নামে একটি ভূত আসে, যার কারণে ছোট দরজাটি সবসময় খোলা রাখতে হয়। যদি ছোট দরজাটি খোলা না থাকে, তাহলে সেই বাড়ির যে ছেলেটা থাকে তার আলবসের অভিশাপ লেগে যায়। ও পুজো হয়ে যায়, আর ওই দিন থেকে তার মৃত্যুর দিন গোনা শুরু হয়ে যায়, আর 13 নম্বর দিনে তার মৃত্যু ঘটে। এটা শোনার পরেই রিকির মনে পড়ে ঘরে আসার সময় সে ছোট দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিয়ে এসেছে। রিকি খুব তাড়াতাড়ি বাইরের দিকে ছুটতে থাকে। মহেশপুরের ক্লক টাওয়ার থেকে জোরে জোরে ঘন্টা বাজতে থাকে। এর মানে হলো সন্ধে 8টা বেজে গেছে। হঠাৎ খুব জোরে জোরে ঝড় হওয়া শুরু হয়, আর অনেক মশামাছি ওড়ার শব্দ আসা শুরু হয়। এই সমস্ত আওয়াজ থেকে রিকির চাচা বুঝতে পারে আলবস গ্রামের মধ্যে ঘোরা শুরু করে দিয়েছে। রিকি তার ভুল লুকানোর জন্য তাড়াতাড়ি ওই ছোট দরজাটি খুলতে সামনে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই দরজার বাইরে থেকে কার যেন একটা গোঙানোর আওয়াজ আসছে। তখনই খুব জোরে জোরে দরজায় ঠকঠক করে ধাক্কা দিতে লাগলো। ওই দরজায় ঠকঠক করার আওয়াজ থেকে রিকির চাচা বুঝতে পেরে যায় যে আলবস এসে গেছে। রিকির চাচা কিছু করার আগেই ওই ছোট দরজা একা একাই খুলে যায়। রিকি যা দেখে তা দেখে রিকির হুঁশ উড়ে যায়, কেননা দরজার ওপাশে যে ছিল সে কোনো মানুষ ছিল না, বরং হাওয়ায় উঠতে থাকা মশা মাছিতে ঘিরে রয়েছে, যার শরীর দেখা যাচ্ছে না, শুধু দুটো নীল পা উপর থেকে ঝুলছে। রিকি পুরো কাঁপছিল আলবসকে সামনে থেকে দেখে। আলবসের দুটো লাল লাল ভয়ানক চোখ, এলোমেলো চুল আর রোগা ছোট নীল শরীরে উড়ে আসে রিকির দিকে, আর রিকিকে এত জোরে লাথি মারে যে রিকি ওখানেই অজ্ঞান হয়ে যায়। যখন রিকি চোখ খোলে, সে দেখে সব গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। রিকির পিঠে সব থেকে বেশি ব্যথা অনুভব হচ্ছিল। সে যখন তার পিঠে হাত দিয়ে দেখল, সে বুঝতে পারল তার পিঠে একটি বড় ফোড়ার মতো কি হয়েছে, অর্থাৎ সে কুঁজো হয়ে গেছে। রিকি কাল রাতের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করে যে কেন আলবস তাকে মারল। তখন তার চাচাই তাকে উত্তর দিল, আসলে এই ঘরটি তোমার বাবার ঘরই ছিল। সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শহরে চলে গিয়েছিল, আর আলবসের নিয়ম অনুযায়ী এই ঘরের ছেলে তুমি হবে, আর তোমার আলবসের অভিশাপ লেগে গিয়েছে।
আলবসের অভিশাপ অনুযায়ী 13 দিনের মাথায় রিকির মৃত্যু অনিবার্য। এই ঘটনাটির পর মহেশপুরের কোনো লোকই রিকিকে সাহায্য করতে রাজি হলো না। রিকি কাঁদতে কাঁদতে তখন তার বেস্ট ফ্রেন্ড রাজকে ফোন করে। রাজ তার সমস্ত কথা শোনে, আর একদিন পরেই সে একটা তান্ত্রিককে সঙ্গে নিয়ে মহেশপুর গ্রামে পৌঁছায়। ওখানে গিয়ে যখন সে রিকির অবস্থা দেখে তখন তার শরীর কেঁপে ওঠে। রিকির শরীরে পুরো ঘায়ে ভরে গিয়েছিল, পিঠের কুঁজোটি আরও বড় হয়ে গেছে, আর ও কেঁদে কেঁদে বলছে আলবস তাকে মেরে ফেলবে। রিকির চাচা তান্ত্রিককে বলে আলবস ওই গ্রামের একটা ধান খেতে কাকতারুয়ার মধ্যে থাকে। তান্ত্রিক একটু দেরি না করে ওই ধান খেতে যজ্ঞ করা শুরু করে আর আশ্বাস দেয় সে 2 দিনের মধ্যেই আলবসকে সে নিজের কাছে বন্দি করে নেবে। সে দিন রাত যজ্ঞ করতে থাকে, কিন্তু রিকির শরীরে ঘা বেরিয়ে যাচ্ছিল। পরের দিন রাতে তান্ত্রিক রিকিকে যখন ওই ধান ক্ষেতের মাঝখানে যজ্ঞের পাশে ডাকে, তখন ধান ক্ষেতের পাশ থেকে এক ঘুমানোর আওয়াজের সাথে সাথে আবার ঝড় হতে শুরু হয়, আর হঠাৎই ওই ধান ক্ষেতের মাঝখানে থাকা কাকতারুয়াটি নড়তে শুরু করে। আর কারোর কিছু ভাবার আগেই কাকতারুয়াটি নিজের হাত দিয়ে তান্ত্রিকের গলা চেপে ধরে আর তান্ত্রিককে ওখানেই মেরে দেয়। ওই সব কিছু দেখে রিকি আর রাজ তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। রাজ খুব ভয় পেয়ে গিয়েছিল, আর একটুও না দেরি করে রাজ রিকিকে গাড়িতে বসিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। রাজ ভেবেছিল রিকিকে মহেশপুর গ্রাম থেকে বাইরে নিয়ে চলে যাবে। গাড়িতে বসে তারা শহরের দিকে যাচ্ছিল। মহেশপুর গ্রাম থেকে ওরা প্রায় বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খুব জোরে দমকা হাওয়া শুরু হয়, আর হঠাৎই গাড়িটি বন্ধ হয়ে যায়। কোথা থেকে প্রচুর মাছি এসে গাড়িটিকে ঘিরে নেয়। তখন কারোর একটা গোঙানোর আওয়াজ আসছিল। সে দেখে আলবস পুরো গাড়ির সামনে চলে এসেছে। রাজ গাড়ির দরজা খুলে আলবসের থেকে জোরে ছুটে পালাতে যায়, কিন্তু আলবস রাজের ঘাড়ে গিয়ে বসে। ওই সময় রিকি দেখে রাজ হাওয়ায় ভাসছে আর আলবস ওর ঘাড়ে বসে আছে। দেখতে দেখতেই রাজের ঘাড় মোটকে দেয় আর ও নিচে পড়েই মারা যায়, আর আলবস ওখান থেকে চলে যায়। আলবস খুব রেগে যায়। পরের 7 দিন রিকিকে ঘর থেকে তুলে নিয়ে যায়, আর মহেশপুর গ্রামের সব দরজায় তাকে জোরে জোরে ছুঁড়ে মারে। মহেশপুরের গ্রামবাসীরা রিকিকে সাহায্য করতে চাইতো, কিন্তু আলবসের আতঙ্কে কেউ তাকে সাহায্য করতে পারেনি। তারপর 13 দিন পুরো হয়ে যায়। পুরো মহেশপুর গ্রামবাসী জানতো অভিশাপ অনুযায়ী আজ রিকির মৃত্যুদিন। ওই দিন অন্য শুক্রবারের তুলনায় বেশি শান্ত হয়েছিল। সন্ধ্যে 7টা বাজতেই মহেশপুর গ্রামের ক্লক টাওয়ার ফের বাজল। গ্রামের সব দরজার বাইরে দিয়ে জোরে হাওয়ার সাথে ও অনেক মাছির সাথে আলবস ঘুরে বেড়ায়। আর তার কিছুক্ষণ পর সব গ্রামবাসীরা রিকির কাঁপা গলায় জোরে আওয়াজ শোনে। রিকির মৃত্যু ঘটে, আর আলবসের অভিশাপে মহেশপুর গ্রামের আর একজনের প্রাণ চলে যায়।